hacking into a database this big ain't easy breezy. অনেকেই বলে যে এই মুভিগুলো কিন্তু আপনার মাথা ঘুরিয়ে দেবে, কিন্তু সেই মুভিগুলো কতটা আপনার ভাবনার জগৎকে স্পর্শ করতে পারে সেটা আমার জানা নেই। জানি অধিকাংশই কিন্তু মাথা ঘোরাতে পারে না, তবে আজকের মুভি কিন্তু আপনাদের মাথা ঠিকই ঘুরিয়ে দেবে, এটি কিন্তু একদমই নিশ্চিত। এই মুভি স্টোরিতে ছোট একটি মেয়ে কিডন্যাপ হয়ে যায়। ছোট মেয়েটির বাবা তখন তাকে খুঁজতে শুরু করে, আর ছোট্ট সেই মেয়েটির বাবার পাশাপাশি এই মুভির ভিলেনও সেই ছোট্ট মেয়েটিকে খুঁজতে শুরু করে। আর এখান থেকেই কিন্তু রহস্যের খেলা শুরু হয়। তো যাই হোক, সেই মেইন ভিলেনটির পাশাপাশি কিন্তু আমরা সেই ছোট্ট মেয়েটির মাকেও দেখতে পারি। কি এসব শুনে কি মাথা ঘুরছে না? সেই ছোট্ট মেয়েটির বাবার সাথে সাথে সেই ভিলেনটি কেন হাজার হাজার মানুষ নিয়ে ছোট্ট মেয়েটিকে খুঁজছে? সবশেষে বড় একটি প্রশ্ন চলে আসে, মেয়েটির মাই কি ঠিক ছিল নাকি মেয়েটির বাবা? আর এসব প্রশ্নের উত্তর আমরা আজকের এই গল্প থেকেই পাবো। আরেকটি কথা চ্যালেঞ্জ করে আপনাদের বলতে পারি, সেটা হলো আজকের এই মুভির শেষ দৃশ্য পর্যন্ত আপনারা রহস্যের মাঝেই ভাসতে থাকবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের এই সুন্দর স্টোরিটি। আর শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি ছোট্ট আবদার, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। মুভির শুরুতেই আমরা ড্যানি রককে দেখতে পারি, যে কিনা আজকের এই মুভির মেইন চরিত্র। পেশায় কিন্তু সে একজন ডিটেকটিভ। এই সময় তার সামনে যে মহিলাটি বসে আছে সে একজন থেরাপিস্ট, যে মানুষকে রীতিমতো হিপনোটাইজ করতে পারে। অর্থাৎ যে কোনো হিপনোটিস কোনো ব্যক্তিকে টার্গেট করে তার মনের ভিতরে ঢুকে যেতে পারে এবং তার মতো করে সেই ব্যক্তিকে পরিচালনা করতে পারে। এটা ঘটতে পারে যে কোনো একজন ব্যক্তির সাথে অথবা এক গ্রুপ ব্যক্তির সাথে। তো যাই হোক, এ সময় থেরাপিস্ট ড্যানিকে হিপনোটাইজ করে নেয়। তাকে সে জিজ্ঞাসা করে, তোমার মেয়েকে তুমি শেষবারের মতো কখন দেখেছিলে? উত্তরে ড্যানি জানায়, আমার মেয়ে তখন একটা পার্কে খেলছিল, কিন্তু এক মুহূর্তের জন্য আমার নজর সরিয়ে নেওয়ার পর আমি তাকিয়ে দেখি সেখানে আমার মেয়ে নেই। আমি তাকে তখন পাগলের মতো খুঁজতে শুরু করি, কিন্তু সেই পার্কের আশেপাশে আমি কোনোভাবেই তাকে আর খুঁজে পাই না। খুব অল্প সময়ের মধ্যে আমার মেয়েটিকে কেউ একজন তুলে নিয়ে গেছে। তো যাই হোক, এসব কথা চলাকালীন অবস্থাতে ড্যানিকে একজন কল করে বসে। কলটি তখন তাকে একজন নিক্স নামের ব্যক্তি করেছিল। নিক্স নামের এই ব্যক্তি তার সহকর্মী এবং তার খুব ভালো একজন বন্ধুও। সে তাকে কল করে ডিউটিতে ফিরতে বলে, যার কারণে ড্যানি আর দেরি না করে সেখান থেকে চলে আসে। আসলে ড্যানির মেয়েকে সেদিন যে ছেলেটা কিডন্যাপ করেছিল তাকে কিন্তু ঠিকই পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে, সেই কিডন্যাপার অর্থাৎ 18 বছরের সেই ছেলেটা কোনোভাবে বলতে পারছিল না যে সেই মেয়েটাকে সে কিভাবে কিডন্যাপ করেছে, এমনকি কিডন্যাপ করার পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে। মানে বলতে গেলে এই কিডন্যাপ সম্পর্কে যেন সে কোনো কিছুই জানে না, যার কারণে প্রমাণের অভাবে শেষ পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আর এই ব্যাপারটা কোনোভাবে ড্যানি বুঝতে না পারায় সে সবসময় এটা নিয়ে ভাবতে থাকতো, যে কিডন্যাপার তার মেয়েকে কিডন্যাপ করলো সে কিনা আজ বলতেই পারছে না সে কিডন্যাপ করেছে। মানে ড্যানির কাছে সবকিছুই তালগোল পেকে যাচ্ছে। তো যাই হোক, ড্যানি বাইরে চলে আসার পর দেখতে পারে নিক্স তার জন্য বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। নিক্স এই সময় ড্যানিকে বলে যে কিছুক্ষণের মধ্যেই একটি ব্যাংকে ডাকাতি হতে যাচ্ছে। তবে এই খবরটি সে একটি আননোন নাম্বার থেকে জানতে পেরেছে। সে এটাও জানায় যে এই ব্যাংকের নাম হচ্ছে দ্য ব্যাংক অব অস্টিন। এই ডাকাতদের একটাই উদ্দেশ্য, তারা 23 নম্বর লকার ডাকাতি করে নেবে। নিক্স ড্যানিকে আরও জানায় যে দ্য ব্যাংক অব অস্টিনের আরেকটি শাখাতেও কিন্তু কিছুদিন আগে ডাকাতি হয়েছিল। কাকতালীয়ভাবে সে ডাকাতগুলো সেই ব্যাংকেরও 23 নম্বর লকার ডাকাতি করেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ডাকাতগুলো কোনোভাবেই টাকা পয়সা ডাকাতি করে না, তারা সেই ব্যাংকের 23 নম্বর লকারে যা পায় তাই নিয়ে চলে যায়, যেটা রহস্য আজও পর্যন্ত পুলিশও জানে না। ড্যানি নিক্সকে বলে, আমারও সেখানে একটি লকার আছে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পারি সে ব্যাংকের সামনে একটি গাড়ি চলে এসেছে, যে গাড়িতে খুবই উন্নত মানের সার্ভার বসানো ছিল। পাশাপাশি সে গাড়িতে অনেক উন্নত মানের কম্পিউটারও বসানো ছিল। এই গাড়ির ভিতরে আমরা ড্যানি এবং তার সহকর্মীদের দেখতে পারি। তারা এখানে এসেছিল কারণ তারা অনেক আগে থেকেই জেনে গেছে যে পাশের এই ব্যাংকটিতে কিছুক্ষণের মধ্যেই ডাকাতি হতে যাচ্ছে। আর সেই ডাকাতগুলোকে ধরার জন্যই তারা এই গাড়ি নিয়ে এখানে এসেছে। পাশাপাশি আশেপাশের সকল সিসিটিভি তাদের আন্ডারে তারা নিয়ে নিয়েছিল। আর এই সিসি ক্যামেরার মাধ্যমেই তারা আশেপাশের সবকিছুই পর্যবেক্ষণ করছিল। এর কিছুক্ষণের মধ্যেই তারা একটা ক্যামেরাতে একজন ব্যক্তিকে দেখতে পারে। টাইস্যুট পরা এই ভদ্রলোকটাকে তাদের কাছে রীতিমতো ডাকাত মনে হয়। মানে তার নড়াচড়া দেখলেই তারা বুঝে ফেলেছিল যে এই লোকটার মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। টাইস্যুট পরা এই ব্যক্তিটার নাম ডেল। একটা কথা বলে রাখি, ডেল যতটাই বৃদ্ধ হোক না কেন সে কিন্তু ততটাই স্মার্ট ছিল। এরপর দেখা যায় সে ব্যক্তির পাশে একটা মহিলা এসে বসে পড়ে। মহিলাটি ডেলের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে ডেল তাকে হিপনোটাইজ করে নেয়। সে তখন মহিলাকে বলতে থাকে যে আজকে এতটাই গরম পড়েছে যে চারদিকের অবস্থা একদমই নাজেহাল। এরপর সে বাইরে থাকা গার্ডদেরও কি যেন বলে সেখান থেকে চলে যায়। এসব দৃশ্য দেখে ড্যানি আর দেরি না করে দ্রুত ব্যাংকের ভিতরে চলে আসে। তবে ব্যাংকে ঢোকার ক্ষেত্রে নিক্স তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু ড্যানি কোনোভাবেই নিক্সের কথা শুনছিল না। সে সোজা ব্যাংকের ম্যানেজারকে বলে যে আমি আমার লকারটিকে খুলতে চাই।
অন্যদিকে আমরা সেই মহিলাকে দেখতে পারি যে মহিলাটিকে কিছুক্ষণ আগেই ডেল হিপনোটাইজ করেছিল। এই মহিলাটি তখন আজগুবি এক কাণ্ড ঘটিয়ে ফেলে। রাস্তা পার হওয়ার সময় সে তার ড্রেস খুলতে খুলতে যেতে থাকে। আর এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল যে ডেল কি পরিমাণ মানুষকে হিপনোটাইজ করতে পারে। কারণ এই মহিলাটি কিছুক্ষণ আগে ডেলের কাছে শুনেছিল আজকে প্রচন্ড গরম, যেটা শুনে এখন সে মনে করছে যে আসলেও গরম পড়েছে, আর এই গরম থেকে বাঁচার জন্য কিন্তু সে ড্রেস খুলছে। তো যাই হোক, এই মহিলার কর্মকাণ্ড দেখে আশেপাশের বেশ কিছু গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে বসে। অন্যদিকে আমরা দেখতে পারি ম্যানেজার ড্যানিকে অলরেডি লকারে নিয়ে গেছে। তবে লকারে ঢোকার পর ম্যানেজার দেখে তার পকেটে কোনো চাবি নেই। সে ড্যানিকে বলে, আমি হয়তো চাবি নিয়ে আসতে ভুলে গেছি। এই বলে ম্যানেজারটি চাবি আনতে যায়। অন্যদিকে দেখা যায় ড্যানি অলরেডি সেই চাবি তার পকেট থেকে বের করছে, মানে ঢোকার সময় সে ম্যানেজারের কাছ থেকে চাবিটি চুরি করে ফেলেছে। তো যাই হোক, এরপর ড্যানি সেই লকারটি খুলে ফেলে, অর্থাৎ সেই 23 নম্বর লকার, যে লকারটিকে আজকে সেই ডাকাতরা টার্গেট করেছিল। লকারটি খোলার পর ড্যানি একদমই আশ্চর্য হয়ে যায়, কারণ সে লকারে অন্য কিছুই ছিল না, ছিল তার মেয়ের ছবি। অন্যদিকে দেখা যায় ডেল একজন ব্যাংকের কর্মচারীকে হিপনোটাইজ করে। তাকে সে বলে লকার 23 খুলে নিয়ে আসতে। ব্যাংকের সেই কর্মচারী হাসি মুখে তার কথা শোনার জন্য এগিয়ে যেতে থাকে, অর্থাৎ সে অলরেডি হিপনোটাইজ হয়ে গেছে। মেয়েটি এরপর লকার রুমে চলে যায়। সে যখন 23 লকারটি খুলতে চেষ্টা করে তখন ড্যানি তাকে বাধা দিতে থাকে। মেয়েটিকে বন্দুক তাক করার পরেও মেয়েটি যেন কোনোভাবেই ভয়ও পাচ্ছিল না। মানে তাকে দেখে বোঝাই যাচ্ছিল তার উদ্দেশ্য একটাই, লকার 23 যে কোনোভাবেই হোক ডেলের কাছে পৌঁছে দিতে হবে। আর এর মধ্যেই ডেলের হিপনোটাইজ করা সেখানকার গার্ডগুলো চলে আসে, যে গার্ডগুলো ড্যানির উপর আক্রমণ চালিয়ে দেয়। অন্যদিকে লকারটি নিয়ে সে মহিলাটি একটি গাড়িতে উঠে পড়ে। এই সময় রাস্তার সেই অ্যাক্সিডেন্টগুলো নিয়ে নিক্স এবং তার দল বেশ ব্যস্ত ছিল। সেই অ্যাক্সিডেন্টগুলোর পাশাপাশি লকার থাকা সেই গাড়িটাও সেখানে অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে যায়। ডেল সেখানে উপস্থিত হয়ে সে লকারটি নিয়ে সেখান থেকে চলে যায়। ড্যানি এ সময় ডেলকে দেখে ফেলে। তার পিছু নিতে নিতে ডেল একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে চলে আসে। ড্যানির সাথে তার সহকর্মীরাও সেখানে হাজির হয়। ড্যানির কর্মচারীগুলো ডেলের দিকে বন্দুক তাক করে, কিন্তু আশ্চর্যজনকভাবে এর কিছুক্ষণের মধ্যেই সে ব্যক্তিগুলোই আবার বন্দুক তাক করে বসে ড্যানিকে। আর এটা কিভাবে সম্ভব সেটা তো আপনারা বুঝতে পারছেন। ডেল এই সময়ের মধ্যেই ড্যানির লোকজনদেরকে হিপনোটাইজ করে ফেলেছে, যার কারণে ড্যানির লোকজনই এখন তার দিকে বন্দুক তাক করে বসে। ড্যানি তখন ডেলকে বলে, তুমি আমার মেয়ের ছবি দিয়ে কি করবে? তুমি কি আমার মেয়েকে কিডন্যাপ করেছো? দয়া করে বলো আমার মেয়েটি এখন কোথায় আছে? ডেল কোনোভাবেই ড্যানির কোনো উত্তরই দেয় না। সে শুধু বলে, ওই ছবিটি আমার কাছে দিয়ে দাও। ড্যানি কোনোভাবেই ডেলের কথায় এখন রাজি হয় না। ডেল তখন খুব ভালোভাবে বুঝতে পারে যে ড্যানির কাছ থেকে তার মেয়ের ছবিটা নেওয়া কোনোভাবেই তার পক্ষে সম্ভব না, যার কারণে ড্যানির লোকজনদেরকে সে হিপনোটাইজ করে একে অপরকে গুলি করতে বলে। তারা সঙ্গে সঙ্গে একজন আরেকজনের উপরে গুলি চালিয়ে দেয়। এরপর ডেল সে ছাদের উপর থেকে লাফিয়ে পড়ে। এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে, আর সেটা হলো আশেপাশের সকল মানুষকে ডেল খুব স্বাভাবিকভাবে হিপনোটাইজ করছে, কিন্তু ড্যানিকে সে কোনোভাবে হিপনোটাইজ করতে পারছে না কেন? অথবা কেনই বা সে হিপনোটাইজ করছে না? তাকে হিপনোটাইজ করলে তো খুব সহজেই তার মেয়ের ছবি সে দিয়ে দিবে, কিন্তু এই সহজ কাজটি ডেল কেন করছে না? এই প্রশ্নটার মধ্যে কিন্তু আছে সবচেয়ে বড় টুইস্ট। এরপর ড্যানি সোজা গিয়ে নিক্সের সাথে দেখা করে। তাকে সে বলে, লকার 23 আমার মেয়ের ছবি কিভাবে আসলো? নিক্স তখন তাকে বলতে থাকে যে, আমার মনে হয় তোমার মেয়েকে জেনে শুনেই কেউ কিডন্যাপ করেছে, কারণ তুমি তো একজন ফেমাস ডিটেকটিভ, আর ফেমাস ডিটেকটিভদের তো শত্রুর কোনো অভাব হয় না, তাই না? এরপর ড্যানি বাসায় চলে যায়। অন্ধকারে বসে বসে সে তার ল্যাপটপ অপারেট করতে থাকে। এই মুহূর্তে নিক্সের কল চলে আসে। নিক্স ড্যানিকে জানায় গতকাল ব্যাংক চুরির ব্যাপারে যে আননোন মেয়েটি আমাদের কল করেছিল তার খোঁজ পাওয়া গেছে, আর এই মেয়েটি বিভিন্ন জায়গাতে শো করে বেড়ায়। নিক্সের কথা শোনা মাত্র ড্যানি দেরি না করে সঙ্গে সঙ্গে সে মেয়েটির সাথে দেখা করার জন্য যায়। ড্যানি পৌঁছার পর সে দেখতে পারে যে সেই মেয়েটি একটি বডি বিল্ডারের চিকিৎসা করছে, তবে চিকিৎসাটি কেমন চিকিৎসা সেটা কিন্তু বলা যাচ্ছে না। যাই হোক, মেয়েটির নাম ডায়না ক্রুজ। আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে এই মহিলাও কিন্তু সবার উপরে হিপনোটাইজ করতে পারত, আর এটা এই মুহূর্তে বোঝা যায়, কারণ সেই বডি বিল্ডারকে সে হিপনোটাইজ করে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। বডি বিল্ডারও কোনো কারণ ছাড়াই সেখান থেকে বাইরে চলে যায়। ড্যানি এই সময় ডায়নাকে সে ব্যাংক ডাকাতি সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে, তুমি কিভাবে জানলে যে এই ডাকাতি হতে যাচ্ছে? অগ্রিম এই তথ্য তুমি কিভাবে পেলে? ব্যাংক ডাকাতির এই বিষয়গুলো সম্পর্কে তুমি কি আরো কিছু জানো? ডায়না ড্যানির প্রশ্নগুলোকে এড়িয়ে যায়। উল্টো সে প্রশ্ন করে, সে ডাকাতির সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে এখনো পর্যন্ত কি তুমি গ্রেপ্তার করতে পেরেছো? ড্যানি জানায়, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এই কথা শুনে ডায়না সঙ্গে সঙ্গে রেগে যায়, এমনকি সে তখন ড্যানিকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পারি বাইরে থাকা বডি বিল্ডারকে অলরেডি ডেল হিপনোটাইজ করেছে, আর সেই বডি বিল্ডারের মাধ্যমেই ডায়নার দোকানে একটি অ্যাক্সিডেন্ট করে দেয়। এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিন্তু সেই বডি বিল্ডারের মৃত্যু হয়। এরপর ড্যানি ডায়নাকে একটি পরিত্যক্ত পুলিশ স্টেশনে নিয়ে আসে, সাথে নিক্সও ছিল। এখানে এসে ড্যানি ডায়নাকে বলে, আসলে আমার সাথে কি ঘটছে? সবকিছুই কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে, কোনো কিছুই যেন আমি ভালোভাবে বুঝতেই পারছি না। তুমি কি বলবে এই সব কিছুর পেছনের রহস্যটা কি?
ডায়না তখন ডেল এবং নিক্সকে অনেক কিছুই বলতে থাকে। সে বলে ডেল নামের সেই ব্যক্তিটি আসলে অনেক বড় হিপনোটিস্ট। সেদিন ব্যাংকে যা কিছু ঘটেছে সবকিছু কিন্তু তার মাধ্যমেই ঘটেছে। আসলেও সেখানকার প্রত্যেকটা মানুষকে সে হিপনোটাইজড করেছিল। সে এতটাই পাওয়ারফুল হিপনোটিস্ট যে কোনো কাউকে সে তার মনের মতো করে চালিয়ে নিতে পারে। ডায়না বলতে থাকে আমিও কিন্তু হিপনোটাইজ করতে পারি, যেটা শুনে নিক্স কোনোভাবেই বিশ্বাস করে না। সে বলে ঠিক আছে, তুমি আমাদেরকে হিপনোটাইজ করে দেখাও। ডায়নার সঙ্গে সঙ্গে নিক্সের দিকে তাকিয়ে বলে তুমি একজন কয়েদি। যে কথাটি শোনা মাত্র নিক্স ভাবতে থাকে সে আসলেও একজন কয়েদি, এবং নিজেকে কয়েদি মনে করা মাত্র সে কষ্টে কান্না করে ফেলে। এই ঘটনার পর ডায়না নিক্সকে বলে তোমার এখন খোলামেলা আবহাওয়াতে থাকা দরকার, যেটা শুনে নিক্স সঙ্গে সঙ্গে খোলামেলা আবহাওয়ার উদ্দেশ্যে বাইরে চলে যায়। থেকে যায় ড্যানি এবং ডায়না। ডায়না ড্যানিকে বলে আমি তোমাকে হিপনোটাইজ করার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে কোনোভাবে হিপনোটাইজ করা যায় না। বছরখানেক আগে সরকার একটা বিশেষ টিম গড়ার চেষ্টা করেছিল, যে টিমে আমাদের মতোই শক্তিশালী অনেক মানুষকে একত্রিত করার কথা ছিল, অর্থাৎ যারা খুব ভালোভাবেই মানুষকে হিপনোটাইজ করতে পারে। ডায়নার এরকম ঘুরানো পেঁচানো মার্কা কথা শুনে ড্যানি তাকে বলে আমি শুধুমাত্র ডেল সম্পর্কে জানতে চাচ্ছি, এত কিছু জানার আমার কোনো দরকার নেই। ডায়না বলে আসলে ডেল একজন লিজেন্ড, হিপনোটাইজের জগতে সে সর্বোত্তম শক্তিশালী। আমাদের হিপনোটাইজিং পাওয়ার তার কাছে কোনো কিছুই না, চাইলে সে উল্টো আমাদেরকে হিপনোটাইজ করতে পারবে। ডেলও কিন্তু সেই সরকারি সংগঠনেরই একজন ছিল, কিন্তু একটা বিশেষ মুহূর্তে এসে তার নিজের শক্তির উপরেই তার অহংকার তৈরি হয়, যার কারণে পুরো গ্রুপটাকে সে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, যেটা সরকার জানতে পারে এবং পরবর্তীতে সরকার তাকে সেই গ্রুপ থেকে বের করে দেয়। আর এর আগে ডেল এখন তাদেরকেই হত্যা করছে যাদের হিপনোটাইজিং পাওয়ার আছে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানকার লাইটগুলো অফ হয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন আশেপাশের সবকিছুই তারা তাকিয়ে দেখতে থাকে। একটা মুহূর্তে তারা সেই দরজার দিকে তাকায়, যে দরজাতে নিক্স দাঁড়িয়েছিল। অদ্ভুত অঙ্গভঙ্গি নিয়ে সে তাদের দিকে হেঁটে আসছে। নিক্সের এমন আচরণ দেখে ডায়না বুঝে যায় যে ডেল হয়তো তাকে হিপনোটাইজ করেছে, যার কারণে ডায়না খুবই আতঙ্কিত হয়ে যায়, কারণ সে জানে ডেল যে ব্যক্তিকে হিপনোটাইজ করে তার হিপনোটাইজ সরানোর মতো ক্ষমতা তার মধ্যেও নেই। নিক্স এই সময় ভয়ঙ্করভাবে তাদের দিকে এগিয়ে আসছে, তার উদ্দেশ্য ডায়নাকে মেরে ফেলা, কারণ ডায়না তো মানুষকে হিপনোটাইজ করতে পারে এবং সেই গ্রুপেরও সদস্য ছিল, আর ডেল তো সেই গ্রুপের সবাইকে একে একে মেরে ফেলছে। ড্যানি তখন নিক্সকে বারবার সেখানে থেমে যেতে বলে, কিন্তু নিক্স তো আসলেও নিজের মধ্যে ছিল না, সে কোনোভাবেই থামছিল না। তাই ড্যানি বুঝতে পারে কথা বলে তাকে থামানো আর কোনোভাবে সম্ভব না। সে বন্দুক বের করে সঙ্গে সঙ্গে তার পায়ে গুলি করে বসে। এর পরেও নিক্স কোনোভাবেই থেমে থাকে না। তার উদ্দেশ্য একটাই, ডায়নাকে তার মারতেই হবে। ড্যানি আর কোনো উপায় না পেয়ে তার হ্যান্ডকাপ বের করে সেখানে তাকে আটকে রেখে দেয়, কিন্তু নিক্স এর পরেও কোনোভাবে থেমে থাকে না। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এখন নিজের হাত ছিঁড়ে হলেও ডায়নাকে মেরে ফেলবে। আর ডায়না খুব ভালো করে জানতো ডেলের হিপনোটাইজ করা যে কোনো ব্যক্তি নিজেকে কোনোভাবে সামাল দিতে পারে না। ডেল সেই ব্যক্তিদেরকে যা লক্ষ্য হিসেবে বলে দেয় সে লক্ষ্যে তারা পৌঁছবেই। তাই ডায়না আর কোনো উপায় না পেয়ে সেখানে থাকা বন্দুকটি হাতে তুলে নিয়ে তাকে গুলি করে দেয়। ড্যানি নিক্সের মৃত্যু দেখে অনেকটাই কষ্ট পায়, কারণ সে তার কলিগ ছিল, এমনকি পাশাপাশি তার খুব ভালো বন্ধুও ছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের মাথার উপরে বড় একটি চাপ চলে আসে, কারণ নিক্সের মৃত্যুর পেছনে কিন্তু এখন তারা দুজনই দায়ী। সিনটি শিফট হলে আমরা দেখতে পারি ড্যানি এবং ডায়না লুকিয়ে লুকিয়ে একটি রেস্টুরেন্টে বসে আছে। ড্যানি ডায়নাকে বলে ব্যাংকের 23 নম্বর লকারে তার মেয়ের ছবি ছিল, যে লকারটি কিনা ডেল চুরি করতে চেয়েছিল। কিন্তু ড্যানি কোনোভাবেই বুঝতে পারছিল না যে ডেল তার মেয়েকে দিয়ে কি করবে, এমনকি লকার 23-তে তার মেয়ের ছবি বা কেন ছিল। এর মধ্যেই সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে, এমনকি সে তাদের দুজনকে দেখেও ফেলে। পুলিশ অফিসারটি ঠিক যখনই তার বন্দুকটি বের করে তাদের দিকে তাক করবে, ঠিক তখনই ডায়না তাকে হিপনোটাইজ করে বসে। এ সময় সে পুলিশ অফিসারকে তার বস কল করে বসে। তার বস তাকে জিজ্ঞাসা করে ডায়না এবং ড্যানি কোথায়। উত্তরে সে জানায় এখানে কেউই নেই, আমার মনে হয় তারা অন্য কোথাও আছে। এরপর ড্যানি এবং ডায়না সেখান থেকে চুপি চুপি পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ পুলিশ অফিসারের রকি টকিতে ডেলের সাউন্ড চলে আসে, মানে যেটা শুনে বোঝা যাচ্ছিল যে ডেল অলরেডি পুলিশ অফিসারদের কাছে চলে গেছে। ড্যানি এবং ডায়না তখন বাইরে চলে আসে। বাইরে আসতেই তারা দেখতে পারে যে ডেল অলরেডি পুলিশদের হিপনোটাইজ করে তার সাথেই নিয়ে এসেছে। ড্যানি এ সময় তাকে দেখে কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়, এমনকি পাশে থাকা রেল স্টেশনে সে কোনো রকম নিজেকে লুকিয়ে নেয়। কিন্তু ড্যানি কোনোভাবে লুকাতে পারছিল না, কারণ ডেল তখন ড্যানিকে অনেকটাই হিপনোটাইজ করেছে, যেটা অবশ্য ড্যানিও বুঝতে পারছিল যে তাকেও হয়তো ডেল হিপনোটাইজ করেছে। আসলে ড্যানিকে পুরোপুরি হিপনোটাইজ করা যায় না, আর এই জন্যই কিন্তু ডেল কিছুটা তাকে হিপনোটাইজ করতে পারছে, এবং সেই জিনিসটা আবার ড্যানি নিজেই বুঝতে পারছে। এখন যেটুকু হিপনোটাইজ ডেল তাকে করেছে সেটুকু হিপনোটাইজিং এর কারণে সে কোনোভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারছিল না। তো যাই হোক, ড্যানি কিন্তু তার সামনে থাকা সবকিছুই অদ্ভুতভাবে দেখতে শুরু করে, কারণ তার চারপাশের পরিবেশ তখন উল্টো পাল্টা দেখাচ্ছিল। এরপর ড্যানি তার সামনে ডেল সহ হিপনোটাইজ করা দুজন পুলিশ অফিসারকে দেখতে পারে। ডেল পুলিশদের হুকুম দেয় ড্যানিকে ধরে নিয়ে আসার জন্য। এ সময় ডায়না ট্রাক নিয়ে সেখানে চলে আসে। এরপর তারা দুজন মিলে সেখান থেকে পালাতে সক্ষম হয়।
ডায়না ড্যানিকে বলে তোমার উপরে পুরোপুরি হিপনোটাইজ কাজ করে না, যার কারণে তুমি রীতিমতো ডেলের কাছ থেকে বারবার বেঁচে যাও। হয়তো তোমার অজান্তেই তোমার ব্রেনে এমন একটা পাওয়ার আছে যেটা কিনা হিপনোটাইজ পাওয়ারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর আমার মনে হয় এই সবকিছু ঘটছে তোমার মেয়ের কারণে, কারণ তোমার মেয়েটা কিডন্যাপ হয়ে যাওয়ার পর তোমার মস্তিষ্কে এমন একটা পাওয়ার তৈরি করেছে অথবা এমন একটা কিছু তৈরি করেছে যেটার কারণে তোমাকে হিপনোটাইজ করা যাচ্ছে না। তবে আমার মনে হয় ডেল যদিও তোমাকে কোনোভাবে এখনো পর্যন্ত হিপনোটাইজ করতে পারেনি, কিন্তু পরবর্তীতে কোনো না কোনোভাবে সে তোমাকে হিপনোটাইজ করেই ছাড়বে। কিন্তু ড্যানি কোনোভাবে বুঝতে পারছিল না যে ডেল কেন ড্যানির পিছনে লেগে আছে, এমনকি তার মেয়েকে দিয়েও তার লাভ কি, যে মেয়ে কিনা আবার কিডন্যাপ হয়ে গেছে। তো যাই হোক, এ সময় ডায়না ড্যানিকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেটা একটা বস্তি বললেই চলে। আর এই বস্তিতে থাকা একজন ব্যক্তির কাছ থেকেই ডায়না হিপনোটাইজিং শিখেছিল। তারা দুজন মিলে এবার সে লোকটির সাথে দেখা করে। ড্যানি সে লোকটিকে তার মেয়ের ছবি দেখায়। পাশাপাশি ড্যানি জেরিমি নামের সে ব্যক্তিকে একটা প্রশ্ন করে বসে, আর সেটা হলো তার মেয়ের ছবি সে লকারে কিভাবে গেল। জেরিমি তখন বলে, দেখি তোমার মেয়ের ছবিটা। ড্যানি তখন সেই ছবিটা তাকে দেখাতেই যাচ্ছিল, কিন্তু এ সময় ডায়না ড্যানিকে বাধা দেয়, কারণ ডায়না সন্দেহ করতে থাকে এটা হয়তো জেরিমি না, বরং অন্য কেউ হতে পারে। এরপর আমরা দেখতে পারি ডায়নার সন্দেহ আসলে সত্য ছিল, এটা জেরিমি না, বরং এটা ছিল ডেল নিজেই। ডেলকে দেখা মাত্র তারা দুজন মিলে সেখান থেকে প্রাণপণ ছুটতে শুরু করে, কিন্তু তারা সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে ঠিক এখান থেকেই, কারণ ডেল এখন পুরো বস্তিবাসীকেই হিপনোটাইজ করেছে। তো যাই হোক, তারা দুজন মিলে এই বস্তিবাসীদের কাছ থেকে পালানোর খুবই চেষ্টা করতে থাকে, যদিও এটা তাদের জন্য খুবই কঠিন ছিল, কারণ বস্তিবাসীগুলো তাদেরকে ধরার চেষ্টা করছিল। ড্যানি এ সময় একজন বাইকারকে গুলি করে তার বাইকটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপরেও তার কোনো শান্তি হয় না, কারণ এ সময় পুরো বস্তিটাকেই তার কাছে এলোমেলো লাগছিল। এর কিছুক্ষণের মধ্যে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যে জায়গা থেকে সামনে আর কোনো রাস্তা ছিল না, কিন্তু তখনও পর্যন্ত বস্তিবাসীগুলো তাদের দিকে ধেয়ে আসছিল। কিন্তু এর মধ্যেই সেখানে কিছু পুলিশ অফিসার চলে আসে। এসে তারা রীতিমতো সেখানকার প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে যে এই পুলিশগুলোকেও কিন্তু ডেলই পাঠিয়েছিল। তো যাই হোক, বস্তিবাসীর পেছন থেকে সে ডেল চলে আসে। সে সোজা ড্যানিকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই পুলিশগুলো ডেলের দিকে টার্গেট করে বসে। আর এটা দেখে ডেল নিজেও অবাক হয়ে যায়, কারণ এবারই প্রথম অন্য কারো হিপনোটাইজিং এর মাধ্যমে তার হিপনোটাইজিং একদমই হার মেনেছে। ডেল জানে সে ছাড়া এখানে শুধুমাত্র ডায়না হিপনোটাইজ করতে পারে, যার কারণে চলে যাওয়ার সময় সে তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। ডায়না তখন তাকে বলতে থাকে যে আমি এখানে কিছুই করিনি। ড্যানি তখন বলে কাজটা আমি করেছি, কিন্তু সেখানে থাকা কেউই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। ড্যানি নিজেও বুঝতে পারছিল না যে তার মাধ্যমে এটা কিভাবে সম্ভব। তো যাই হোক, এরপর সিনটি শিফট হয়। ডায়না এবং ড্যানি দূরে একটি জায়গায় বসে কথা বলতে থাকে। ড্যানি ডায়নাকে বলে, আমার জীবনে ঘটে যাওয়া সকল রহস্যের সমাধান কি আমি কোনোদিনও করতে পারবো না। ডায়না তখন ড্যানিকে অন্য একটি লোকের কাছে দেখা করার জন্য নিয়ে আসে, যে ব্যক্তি কিনা ডায়নার সাথে হিপনোটাইজিং শিখেছিল, যে ব্যক্তির নাম রিভার। রিভার তাদের দুজনকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি শুধুমাত্র হিপনোটাইজড না, বরং সে একজন হ্যাকারও। ডায়না তখন সবকিছুই রিভারকে জানাতে থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ডেল কেন ড্যানির মেয়ের পিছনে লেগে আছে। এমনকি সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপারটি হচ্ছে ড্যানি কিভাবে ডেলকে হিপনোটাইজ করলো। এবার রিভারের কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করা এবং তাদেরকে সঠিক জবাব দেওয়া। তবে এই কথাগুলো শুনে কিন্তু রিভার নিজেও অবাক হয়ে যায়, যার কারণে সঙ্গে সঙ্গে সে তার ডিভাইসে বসে পড়ে। প্রথমত রিভার ড্যানির সম্পর্কেই জানতে চেষ্টা করে। সে অনেক ঘাটাঘাটি করার পর ড্যানির সম্পর্কে সবকিছুই জানতে পারে, কিন্তু তার স্ত্রী সম্পর্কে কিছুই জানতে পারে না, যার কারণে ড্যানিকে সে জিজ্ঞাসা করে তোমার স্ত্রীর নাম কি। ড্যানি তার স্ত্রীর নাম বলা মাত্র রিভার তাকে নিয়েও রিসার্চ করতে শুরু করে। এরপরে ড্যানি যা জানতে পারে সেটার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না, কারণ ড্যানি তখন রিভারের কাছ থেকে জানতে পারে তার স্ত্রী নিজেও ডিভিশনের একজন এজেন্ট, মানে হিপনোটাইজিং সেই গ্রুপের এজেন্ট, যে গ্রুপে ডায়না ডেলের মতো আরো অনেকেই ছিল। রিভার ড্যানিকে আরও জানায় যে তার স্ত্রী শুধুমাত্র সাধারণ একজন মেম্বার না, বরং সে এতটাই পাওয়ারফুল যে পুরো গ্রুপের 4 নম্বর র্যাঙ্কিংয়ে তার স্ত্রী আছে। আর নিজের স্ত্রী সম্পর্কে এই ধরনের কথা শুনে সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার স্ত্রী এখনো পর্যন্ত এসবের কোনো কিছুই তাকে জানায়নি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি তারা দুজন মিলে রিভারের বাসাতেই থেকে গেছে। ডায়না শাওয়ার নিচ্ছিল, ড্যানি তখন তার ফোন ঘাঁটছিল। সে তার স্ত্রী এবং মেয়ের ছবি দেখতে থাকে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে তার কাছে কল চলে আসে। কল রিসিভ করা মাত্র ওপাশ থেকে ডেলের কণ্ঠ। ডেল তখন তাকে বলে ডায়নাকে মেরে দাও। ডেলের এই কথা শুনে ড্যানি রাগ করে তার ফোনটি সেখানে ছুঁড়ে মারে। এরপর ড্যানি ওয়াশরুমের দিকে যেতে থাকে, যে ওয়াশরুমে ডায়না শাওয়ার নিয়েছিল। ওয়াশরুমে নকিং করার সময় ড্যানি লক্ষ্য করে যে তার হাতে একটি কেচি চলে এসেছে, যেটা তার টেবিলে রাখা ছিল, কিন্তু এটা তার হাতে কিভাবে চলে আসলো সে কোনোভাবেই বুঝতে পারে না। তার মানে সে ফোন কলের মাধ্যমে সে অনেকটাই হিপনোটাইজ হয়েছে। সে মনের অজান্তে এখন ডায়নাকেই মারতে যাচ্ছিল। আমি তো আগেই বলেছি, আসলে ড্যানিকে পুরোপুরি হিপনোটাইজ করা যায় না।
সে কিছুটা হিপনোটাইজ হয় এবং কিছুটা নিজের উপরে কন্ট্রোলও করতে পারে। আর এই বিষয়টাই এখন ঘটেছে। সে বুঝতে পারে যে ডেলের কথায় সে অনেকটা হিপনোটাইজ রয়েছে। তো যাই হোক, এরপরেও ড্যানি সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ডায়নাকে সুরক্ষিত রাখার জন্য। ডায়না বের হয়ে এসে ড্যানিকে দেখে বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে ডায়না ড্যানির হাতে থাকা সেই কেচিটিকে নিয়ে নেয়, এমনকি তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। সিনটি শিফট হয়। মধ্যরাতে তারা দুজন মিলে একই বেডে শুয়েছিল। ড্যানি তখন চোখ মেলে, যেটা দেখে বোঝা যাচ্ছিল ড্যানি এখনো পর্যন্ত ঘুমায়নি। সে হয়তো কোনো একটা সুযোগের অপেক্ষায় ছিল। তো যাই হোক, এ সময় সবাই ঘুমিয়েছিল বলে রিভারের কম্পিউটার সে খুলে বসে। সে এরপর তার স্ত্রী সম্পর্কে সকল তথ্যই বের করা শুরু করে। সবশেষে সে জানতে পারে তার ওয়াইফের আসল নাম হচ্ছে ডায়না ক্রুজ। মানে এতক্ষণ যে ডায়না তার সাথেই ছিল, এটাই হলো তার অরিজিনাল ওয়াইফ। মানে ভাবা যায় মুভিটা এখানেও সে অন্যরকম একটা টুইস্ট তৈরি করছে। এরপর সে অবাক হয়ে তার ফোনের স্ক্রিনের দিকে তাকায়। ভালোভাবে লক্ষ্য করে দেখে তার ফোনের স্ক্রিনেও ডায়নার ছবি তার সাথে আছে। সে বুঝতে পারছিল না যে এসব তার সাথে কি ঘটছে। তার নিজের স্ত্রী তার সাথে থাকা সত্ত্বেও সে কোনোভাবে বুঝতে পারছিল না যে এটাই তার স্ত্রী। তো যাই হোক, ড্যানি এবার তার মেয়ের নাম দিয়ে সার্চ করে বসে। সার্চ করে সে জানতে পারে তার মেয়ে অনেক বেশি শক্তিশালী, তার এক্সট্রিম হাইপোটনিক অ্যাবিলিটি রয়েছে। ঠিক এই সময়ই ডায়না সেখানে চলে আসে। ড্যানি তখন ডায়নাকে জিজ্ঞাসা করে, আমার মেয়েকে কোথায় রেখেছ? ডায়না বলে, আমি না, বরং তুমি তাকে লুকিয়ে রেখেছ। এরপর ড্যানি একটি ফ্ল্যাশব্যাক দেখতে পারে। দেখা যায় যে ডায়না এবং ড্যানি দুজন মিলে ঝগড়া করছিল, কারণ তার মেয়ে যথেষ্ট পাওয়ারফুল। আর এই পাওয়ারকে কাজে লাগানোর জন্য সরকার তার মেয়েকে হিপনোটনিক ডিভিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ড্যানি কোনোভাবেই সেটা চায় না, কারণ তার মেয়ে তো অনেক ছোট। এই বয়সে এগুলো কি তাকে দিয়ে মানায়? যার কারণে সে নিজেই তার মেয়েকে লুকিয়ে রাখে। আর ড্যানির সাথে যা কিছু এতক্ষণ ঘটেছে সবকিছুই ছিল হিপনোটাইজিং এর খেলা। বাস্তবে সে সরকারের তৈরি করা সে ডিভিশনের মধ্যেই রয়েছে। এমনকি সে ডিভিশনের মেম্বাররা তার সামনেই দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত সে যতগুলো মানুষকে দেখেছে সবকিছুই ছিল সে ডিভিশনের লোকজন। মানে তার বন্ধু নিক্স পর্যন্ত এই গ্রুপেরই সদস্য। আর এসব কিছু তার সাথে ঘটতে পারে সেটা ড্যানি অনেক আগে থেকেই বুঝে ফেলেছিল। এমনকি সে এটাও জানতো তার মেয়েকে যদি সে কোনোভাবে লুকিয়ে রাখে তাহলে তারা তাকে হিপনোটাইজ করে হলেও তার মেয়ের সম্পর্কে সকল তথ্যই তারা বের করে ফেলবে। যার কারণে সে নিজেকে এমনভাবে হিপনোটাইজ করেছে সে নিজেই ভুলে গেছে যে তার মেয়ে এখন কোথায়। যার কারণে যত প্রকার হিপনোটাইজই তার উপর করা হোক না কেন, সে কোনোভাবে বলতে পারছিল না যে এই সবের পিছনের রহস্যটা কি। মানে তার মেয়ের অধ্যায়টা পুরোপুরি তার মাথা থেকে সরে গেছে। তো যাই হোক, এর কিছুক্ষণের মধ্যেই সেখানে ডেল চলে আসে। ডেল কিন্তু এখনো পর্যন্ত এদেরই লিডার। সে এসে ড্যানিকে বলে, 4 বছর যাবত এই একই খেলা তোমার সাথে খেলে আসছি, কিন্তু কোনোভাবেই তোমার থেকে তোমার মেয়ের সম্পর্কে কোনো ইনফরমেশন আমরা বের করতে পারিনি। দয়া করে বলো তোমার মেয়ে এখন কোথায় আছে। আমরা আসলেও তাকে একটা উচ্চ লেভেলের ট্রেনিং দেব, যার কারণে সে কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু ড্যানি এবারও ডেলকে কোনো পাত্তাই দিচ্ছিল না। সে তার সাথে কোনো কথা না বলে বাইরে যেতে শুরু করে। বাইরে গিয়েও সে প্রত্যেকটা জায়গা চিনতে পারে। মানে এতক্ষণ যা কিছু তার সাথে ঘটছিল এই সব কিছুই ছিল তার আশেপাশেরই দৃশ্য। মানে বলা যেতে পারে যে রীতিমতো আশেপাশের সকল কিছু নিয়ে তার সাথে যেন একটা নাটক চলছিল। উদ্দেশ্য শুধুমাত্র তার মেয়েকে খুঁজে বের করা। তার স্ত্রী ডায়নাও কিনা তারই বিপক্ষে কাজ করছে। এই সময় ডেলও বাইরে চলে আসে। ড্যানিকে এসে বলে, এই গেমটা কিন্তু আমি তোমার সাথে বারবার খেলে আসছি, কিন্তু তোমার মতো এত স্ট্রং ব্রেইন আমি কখনো কোনোদিন দেখিনি। ঠিক যখনই আমাদের কাজ শেষের দিকে তখনই তুমি সবকিছু বুঝে যাও, যার কারণে আমাদের সাজানো এত বড় পরিকল্পনা আবারও ব্যর্থ হয়ে যায়। ড্যানি বলে, এখনো পর্যন্ত যেহেতু কোনো কথা আমার মুখ থেকে বের করতে পারোনি, সেহেতু ভবিষ্যতেও পারবে না। এ কথা শোনার পর ড্যানিকে আবারও অজ্ঞান করে তারা ভিতরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডায়না সেখানে চলে আসে। খুব কৌশলে সে তখন তার মেয়ের সম্পর্কে জানতে চায়। ড্যানি তখন মিষ্টি হাসতে থাকে। সে বলে, এই প্রশ্নের উত্তর কখনই আমার কাছ থেকে তোমরা জানতে পারবে না। তখন সবাই বুঝতে পারে যে আসলেও এই মিষ্টি কথাগুলোর মাধ্যমে ড্যানির মুখ থেকে আর কোনো কিছু বের করা সম্ভব না। যার কারণে তারা আবারও তাকে হিপনোটাইজ করতে শুরু করে। এমনকি মুভির প্রথম থেকে আমরা যা যা দেখেছি সেগুলো আবারও তার সাথে ঘটতে শুরু করে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এবার কিন্তু সবকিছুই তার মনে আছে। সে শুধুমাত্র নাটক করে যাচ্ছে। এরপর তার ডেলের পিছু নেওয়ার কথা ছিল, যার কারণে সে একটি গাড়িতে গিয়ে বসে। কিন্তু গাড়িটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে গাড়ি নিয়ে সেখানকার গেট ভেঙে বেরিয়ে আসে। আর এ সময় সেখানে থাকা সবাই তার পিছু করতে থাকে। এমনকি ডেল তাদের সোলজারদের নিয়ে 2টি হেলিকপ্টারের মাধ্যমে তার পিছু করতে থাকে। আমরা দেখতে পারি ড্যানি তখন গভীর জঙ্গলের মাঝখানে থাকা একটি বাড়িতে পৌঁছে যায়। আর এই বাড়িতেই সে রেখেছিল তার মেয়েটিকে, যাকে পাহারা দিচ্ছিল তারই নিজের দাদা দাদি, অর্থাৎ ড্যানির বাবা মা। ড্যানি ভিতরে গিয়েই তার মেয়েকে জড়িয়ে ধরে। আর এ সময়ের মধ্যে ডেল সহ তার বাকি সকল সদস্যই চলে আসে। ড্যানির বাবা মা তখন তাদেরকে বাধা দেয়। ডায়না বলে, এই সব বিষয়ে আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই।
ডেল তখন সবাইকে ড্যানির বাবা মাকে মেরে ফেলার কথা বলে, আর এ সময় তার কথা মতো সোলজাররা তার বাবা মাকে গুলি করে। গুলির শব্দ শুনে ড্যানি বাইরে চলে আসে। সে তখন তার স্ত্রীকে বলে, তুমি কি সেই মেয়ে যাকে আমি এত ভালোবাসতাম, যার সাথে কিনা আমি এতদিন সংসার করেছি? তুমি কি মা হয়ে সব কিছুর সাথে তোমার মেয়েকেই জড়াতে চাও? আর এ সময় সেখানে তাদের মেয়ে চলে আসে। ডায়না তখন তার মেয়েকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। মেয়েটি তখন ডায়নাকে বলে, তুমি শুধরে যাও, আমি সবকিছুর জন্য তোমাকে সাপোর্ট করব। এরপর মেয়েটি ডিভিশনের বাকি মেম্বারদের দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে, যার জন্য সেখানে থাকা প্রত্যেকটা সোলজার একে অপরকে গুলি করতে থাকে। আর এই গোলাগুলির মাধ্যমে তারা সবাই মারা পড়ে। কি আপনারা কি ভাবছেন এত শক্তি সে কিভাবে পেল? হ্যাঁ, এত শক্তি তার মধ্যে আছে বলেই ডিভিশনের প্রত্যেকটা মেম্বার তাকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ তারা এই মেয়েটির মাধ্যমে তাদের এই টিমকে আরো শক্তিশালী করতে চেয়েছিল। তো যাই হোক, ডেল সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ সে মেয়েটির পাওয়ারের কাছে তার পাওয়ার যেন কিছুই না। আর এই সব কিছু ছিল কিন্তু ড্যানির মাস্টার প্ল্যান। আসলে ডিভিশনের সব মানুষকে এখানে নিয়ে আসাই ছিল তার উদ্দেশ্য, যেন কোনো ব্যক্তি এখান থেকে বেঁচে ফিরতে না পারে। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি ড্যানির বাবা মা সেখানে চলে আসে। বাস এখানেই কিন্তু আরেকটি প্রশ্ন তৈরি হয়, কিছুক্ষণ আগে তো তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাহলে এগুলো কারা? হ্যাঁ, কিছুক্ষণ আগে যাদেরকে মেরে ফেলা হয়েছে সেগুলো ছিল শুধুমাত্র চোখের ধোঁকা। আসলেও ড্যানির বাবা মা সুরক্ষিতভাবে ভিতরেই ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি ডায়নার মেয়ে অলরেডি তাকে স্বাভাবিক করে নিচ্ছে, অর্থাৎ ডেলের হিপনোটাইজিং থেকে তাকে বের করে আনছে। সর্বশেষে এই ছোট্ট মেয়েটি সবচেয়ে শক্তিশালী ডেলকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমনকি সেই ছোট্ট মেয়েটির হিপনোটাইজিং এর মাধ্যমে সে নিজে নিজে আত্মহত্যা করে। ডেল মৃত্যুবরণ করার পর আমরা দেখতে পারি ডায়না অলরেডি স্বাভাবিক হয়ে গেছে। এরপর ড্যানি তার স্ত্রী, মেয়ে এবং তার মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে দূরে চলে যায়। ড্যানির বাবা দূর থেকে তাদেরকে বাই বলতে থাকে, মানে বোঝা যাচ্ছিল ড্যানির বাবা সেখানেই থেকে যায়। কিন্তু এখানেই সবচেয়ে বড় রহস্যটি থেকে যায়, আর সেটা হলো ড্যানির বাবার রূপে যে ব্যক্তি এখন হাতছানি দিয়েছিল সে ব্যক্তি আসলে অন্য কেউ না, ডেল নিজেই। ড্যানির বাবাকে অনেক আগেই ডেল মেরে ফেলেছিল। এরপর তার রূপ ধরেই সে এতক্ষণ তাদের সাথে মিশেছিল। এরপর দেখা যায় ডেল আবারও সেই পরিবারের পিছনে লেগে পড়ে। তবে পরবর্তী ঘটনা দেখানোর আগেই আজকের এই গল্পটি এখানেই শেষ করা হয়। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, আর সেটা হলো আমি গল্পের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই মুভির শেষের দৃশ্য আপনাদেরকে একদম রহস্যের জালে ধরে রাখবে। আর আমার বলা সেই কথাটি যদি সত্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। এমনকি আজকের এই মুভির গল্প আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো গল্পটি শেষ হওয়ার সাথে সাথে আমারও চলে যাওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।